দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমি দেবাশিস শাহ, এসএলএসটি। আজকে আমরা হিস্ট্রি ক্লাস নিয়ে একটি, যেখানে এই বিষয়বস্তু হচ্ছে আমাদের চরমপন্থী এবং এই নরমপন্থী আন্দোলন যখন আমরা কংগ্রেসের পড়িয়েছিলাম, ঠিক তার পরবর্তী ধারায় যে পরিবর্তনটা এসেছিল সেটাই হচ্ছে আমরা চরমপন্থীর মাধ্যমে দেখব। এবং এইখানে তাদের যে বলার কথা ছিল, সেই কথা বলার মধ্যে ছিল সংগ্রামশীল জাতীয়তাবাদ। এই সংগ্রামশীল জাতীয়তাবাদটা উদ্বুদ্ধ হয়েছিল আমাদের বেশ কিছুটা বঙ্কিমচন্দ্রের লেখা থেকে, এবং তার উপরে গীতার থেকে কিছু মর্মবাণী ওরা কাজে লাগিয়ে আমাদের এই চরমপন্থী আন্দোলনে এসেছিল। তো এর প্রেক্ষাপট অবশ্যই রচনা করেছিল যে আগের নরমপন্থী নেতাদের বেশ কিছুটা ব্যর্থতা। চলো আমরা শুরু করছি। এই চরমপন্থী কংগ্রেসের যে পর্বটা যখন আমরা আলোচনা করে নিচ্ছি, তার এখানে খুব বড় করে দেখার আছে যে এই আন্দোলনের নেতা কারা ছিলেন। এবং এই আন্দোলনের নেতাদের মধ্যে প্রথমেই চলে আসবে আমাদের বাল গঙ্গাধর তিলক, এবং বাল গঙ্গাধর তিলকের পরে ওই প্রসঙ্গেই বলতে হবে আমাদের অরবিন্দ ঘোষ, আমাদের ওই প্রসঙ্গেই বলতে হবে লালা লাজপত রায়, আমাদের বিপিন চন্দ্র পাল, আমাদের শিশির কুমার ঘোষ, অশ্বিনী কুমার দত্তের মতো লিডারদের কথা। তবে মনে রাখবে যে লাল বাল পাল এরা তিনজনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিল। পরবর্তী নেতাদের মধ্যে বা তাদের সমসাময়িক নেতাদের মধ্যে নজর কেড়েছিলেন তিনি হচ্ছেন অরবিন্দ ঘোষ এবং অবশ্যই আমাদের অশ্বিনী কুমার দত্ত। তবে এই প্রসঙ্গে একটু বলবারও আছে যে এইখানে নেতাদের মধ্যে কাজ করেছিল হচ্ছে অবশ্যই শিশির কুমার ঘোষ, কারণ তার অমৃতবাজার পত্রিকার মধ্যেই আস্তে 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 আমাদের এই চরমপন্থা ছড়িয়ে পড়তে থাকে। তার উপরে কৃষ্ণ কুমার মিত্র এবং ব্রহ্মবন্ধু বন্দ্যোপাধ্যায়েরও দায়িত্ব থেকে যায় এই চরমপন্থায়। তাহলে এবার আমরা এখান থেকে যে একটা ভাগ করে নিয়েছি, যে ভাগটার মধ্যে দেখানো হচ্ছে আমাদের নরমপন্থী বা মডারেটদের যে সমালোচনাটা শুরু হয়েছিল 1890 সালে। যে সমালোচনার কথা আমি অলরেডি নরমপন্থী পড়াতে গিয়ে তোমাদের কিন্তু পড়িয়ে দিয়েছিলাম। কি বলা হয়েছিল? পার্ট টাইম তোমার হচ্ছে ওই রাজনীতিবিদ, তাদের বলা হয়েছিল মাইক্রোস্কোপিক মাইনরিটিও বলা হয়েছিল নরমপন্থী কংগ্রেসের যে অবস্থাটা ছিল। এবং তাই নয়, ভিক্ষুকের রাজনীতি এই কথাটা আবার আমাদের বলেছিলেন আমাদের অরবিন্দ ঘোষ এবং আমাদের বালগঙ্গাধর তিলক এটা বলেছিলেন। এবং তিলক এই কথাও বলেছিলেন যে পরীক্ষার প্রশ্নটা দেখবে সিজিএল দিয়েছিল এবং মাল্টিটাস্কিংও কোশ্চেনটা দিয়েছিল, যে বলছে যে আমরা দেখতে পাই যেমন বর্ষাকালে ব্যাঙ ডেকে ওঠে, ঠিক সেভাবেই আমাদের এই ডাঁশ বা ব্যাঙের মতো জাতীয় কংগ্রেসের নেতারা কি করতেন, আমাদের ওই নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই তারা ক্রোক ক্রোক করে রাখতেন ব্যাঙের মতো, কিন্তু আলটিমেটলি কোনো কাজটাই হতো না। আবার লালা লাজপত রায় এই কথাও বলেছিলেন যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো কাজ কখনোই করতে পারেনি। এবার পরের ধাপটা যেটা আছে 93 থেকে 94, এই 1 বছরের মধ্যে আমরা যেটা দেখেছি যে অরবিন্দ ঘোষ দেশের এই অবস্থা, সেই অবস্থাটাকে তুলে ধরবার জন্য, জাতীয়তাবোধটাকে জাগ্রত করার জন্য, চরমপন্থাকে এগিয়ে নেবার জন্য যে কাজটা করেছিলেন তিনি আমাদের নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড, এই নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ডে তিনি লিখেছিলেন আমাদের কি বলবো এই ইন্দু প্রকাশ ম্যাগাজিনে নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড বলে প্রবন্ধটা লিখেছিলেন এবং যেখান থেকে চরমপন্থাটাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এইবার দেখো তারপরে কাজ থেকে গেছিল তিলকে, কারণ তিলক অলরেডি একটা প্রাথমিক পর্ব শুরু করেছিল 1893 সালে, যখন তিনি আমাদের সারা ভারতবর্ষব্যাপী গণপতি উৎসব, প্রথমে মহারাষ্ট্রে গণপতি উৎসব, যেটা আবার সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়ে, এবং ঠিক তারপরে 1895 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই এই তিলক কি করেছিলেন আমাদের শিবাজি উৎসব। মোগল সম্রাট ঔরঙ্গজেবের এগেনস্টে যে লড়াই করার মানসিকতা দেখিয়েছিলেন শিবাজি, এবং দীর্ঘ সময় ধরে সেই কথাটাকে উনি কিন্তু প্রচার করেছিলেন। এবং আমাদের ভারতের ভারতের বলবো না, বাংলার আমাদের যে বিশিষ্ট শিক্ষক অশ্বিনী কুমার দত্ত কি করেছিলেন, বাংলায় শিবাজি উৎসব করেছিলেন, এটা মনে রাখবে। নেক্সট, এইবার আবেদন নিবেদন নীতির বিরাট বড় সমালোচনা করেছিলেন আমাদের হচ্ছে তিলক, এবং সেখানে বলেছিলেন যে কোনো কিছু না দিলে সেটাকে কি করতে হবে, সেটাকে ছিনিয়ে নিতে হবে। এবং এই সময় আমরা নরম আর
চরমের মধ্যে একটা দুজনের মধ্যে আমরা কিন্তু আস্তে আস্তে একটা পার্থক্য লক্ষ্য করছিলাম এবং জনসাধারণের কাছে মডারেটদের জায়গায় আস্তে আস্তে জায়গা করে নিচ্ছিল এই চরমপন্থীরা। তাহলে যে দাদাভাই নওরোজি, যে আমাদের ডাব্লিউ.সি. ব্যানার্জির যে চিন্তা ভাবনা ছিল তার থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন রকম ভাবে এই চরমপন্থীরা কাজ করতে শুরু করেছিল। চরমপন্থীদের আন্দোলন সম্পর্কে অমলেশ ত্রিপাঠীর একটা বড় মত আছে যে এই মতটাতে ওরা ভারতীয় ট্র্যাডিশন বা ধারাটাকে তুলে ধরেছিল, যার জন্য অনেক ক্ষেত্রেই সমালোচিত হয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথও সমালোচনা করেছিলেন, কিন্তু মুসলিম সমাজে ব্যাপকভাবে তারা সমালোচিত হয় এই কারণে যে ভারত মাতার যেভাবে শাড়ি পরেছে এটা একজন হিন্দু মহিলাই সেই শাড়িটা পরেও। তারপরে গণপতি এবং শিবাজি যে উৎসব হচ্ছে, এই গণপতি হিন্দুদের দেবতা, শিবাজি একজন হিন্দু রাজা, তাই তো? এবং তারা কিছুটা হলেও আহত হয়েছিল এবং যেই ধারা থেকে আমরা দেখতে পাই চরমপন্থা মতবাদকে সমর্থন না করে তৈরি হয়ে গিয়েছিল আমাদের কি পরবর্তীকালে মুসলিম লীগের মতো দল। ঠিক, নেক্সট আমরা চলে আসছি তারপরে সনাতনী হিন্দু ধর্ম এবং ঐতিহ্য, যেটা কাজে লাগিয়েছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র, তাই তো? বঙ্কিমচন্দ্রের যে লেখা আনন্দমার্গ উপন্যাসে সেখানে যে লড়াই হচ্ছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহটাকে তুলে ধরছেন এবং এখানে ভাবানন্দ, জীবানন্দ এরা যে লড়াই করছেন সেই লড়াইটা ছিল সম্পূর্ণভাবে তাদের একটা স্বাধীনতার লড়াই। আবার একই রকম ভাবে আমরা যখন দেখছি যে বিবেকানন্দ বলছেন ভারতবর্ষকে আর ঘুমিয়ে থাকতে না করছেন, জাগ্রত হতে বলছেন এবং আমাদের এই ভারতবর্ষের সেই গরিমার কথা উনি তুলে ধরছেন, তাই তো? এবং বলছেন যে সিংহকে যেমন গর্জন করতে হয় সেভাবেই গর্জন করতে হবে। তাহলে এইভাবে একটা জাতীয়তাবাদের বা ন্যাশনালিজমের একটা বড় রাস্তা তৈরি করেছিলেন পেট্রিয়ট সেন্ট, বা যাকে আমরা বলি স্বাধীনতার সন্ন্যাসী বা সন্ন্যাসী, আমাদের এই চরমপন্থী বিবেকানন্দ। ঠিক, আমরা চলে গেলাম বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্রের কথা বলার পরে। এবার দেখো এর সমালোচনা কিন্তু এখানেও পেশ হলো না। ব্রিটিশ ঐতিহাসিকদের মধ্যে বা ব্রিটিশ জার্নালিস্টদের মধ্যে ভ্যালেন্টাইন চিরল পরিষ্কার করে বললেন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা হিন্দু বিদ্রোহ, এটা একটা হিন্দু বিদ্রোহ হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে। এবার এই চরমপন্থার যে কথাগুলো বলা হয়েছিল, ওদের যে আইডিয়াগুলোর কথা বলা হয়েছিল, সেগুলো আমরা একটুখানি দেখব, যেটা জনমানুষে আমাদের কি করেছিল, একটা বড় রকমের ছাপ ফেলেছিল। এবং এইখানে ওরা বলল যে আমাদের যে পোস্টগুলোর কথা বলা হয়েছিল, লেফটেন্যান্টের পোস্ট, কোথায় লেফটেন্যান্টের পোস্ট দেওয়া হয়েছে? সামরিক আমাদের ওই পোস্ট দিতে হবে। জায়গায় জায়গায় যেভাবে কি হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে এবং এই দুর্ভিক্ষের ফলে যে একটা আর্থিক সংকটে মানুষ করছে, সেখানে ব্রিটিশ সরকার কি করছে তুলে ধরা হলো 1897 সালের এই ঘটনাটিকে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মহারাষ্ট্রে, ঠিক আছে, যে ভয়ঙ্কর পরিমাণ প্লেগ হলো, তাই তো? এবং সেইখানে প্লেগ রোগে কত লোক মারা গেল এবং এই মারা যাবার জন্য যে প্লেগ কমিশনার যিনি ছিলেন, সেই কমিশনারকে ওরা দায়ী করলেন, যার নাম কি ছিল, আমাদের মিস্টার র্যান্ড। সেই র্যান্ডের সহকারীও ছিলেন আয়ার্স, দুজনকেই হত্যা করেছিল চাপেকার ব্রাদার্স। তাহলে এই ঘটনাটা আমাদের দেখিয়ে দিল আমাদের পরাধীন ভারতবর্ষের, ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের প্রথম আমাদের রাজনৈতিক হত্যাকাণ্ড, তাই তো? প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। এবার দেখো, তোমরা বলতে পারো কেন মায়োকে যখন হত্যা করা হয়েছিল আমাদের কোথায়, ওই ওই তার জেল পরিদর্শন যখন করতে এসেছিল, তখন এই আন্দামান জেল পরিদর্শন করার সময় মায়োকে হত্যা করা হয়েছিল, তাহলে ওটাই তো প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড না? রাজনৈতিক হত্যাকাণ্ড মানে যেখানে হচ্ছে অ্যাসাসিনেশন, ঠিক আছে, এই অ্যাসাসিনেশনে আমাদের থাকবে একটা মোটিভ, একটা প্ল্যান, যেটা কার্যকরী হয়েছিল 97-তে, আগের গুলোতে ছিল না, তাই তো? যার জন্য মঙ্গল পাণ্ডেও কোনো অ্যাসাসিনেশনের সঙ্গে যুক্ত নয়, মনে থাকবে। নেক্সট, তারপর চলে আসো। এইবার দেখো, এখানে কিন্তু সমস্ত কারণগুলো দেখানো হয়েছে এবং এই কারণগুলোর মধ্যে আমি প্রাকৃতিক দুর্যোগের কথা অলরেডি বলে দিয়েছি এবং একই রকমভাবে আন্তর্জাতিক ঘটনাগুলোর কথা আমি বলেছি, মনীষীদের প্রভাবের কথা বলে দিয়েছি, ঠিক আছে, এবং সনাতন ঐতিহ্য, ধর্মের, সংস্কৃতির একটা প্রভাব, তিলক, অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দের প্রভাব আমি বলে দিয়েছি। ঠিক, এবার তারপরে আমরা যাব পরবর্তী স্টেপে এবং এখানে দেখব যে এই চরমপন্থী নেতাদের কি ভূমিকা ছিল। ঠিক আছে, এইখানে আমাদের মনে রাখতে হবে যারা কাজ করেছিল তাদের নামগুলো আমাদের আগে ভালো করে জানা দরকার।
যেমন অরবিন্দ ঘোষ, আমাদের বালগঙ্গাধর তিলক, রাজপথ রায়, বিপিনচন্দ্র পাল আমি বলে দিয়েছিলাম। এবার তার সঙ্গে সঙ্গে এক্সট্রা নাম হিসেবে আমি বলেছিলাম শিশির কুমার ঘোষ। লিখছি শিশির কুমার ঘোষ, কৃষ্ণ কুমার মিত্র, কৃষ্ণ কুমার মিত্র, শিশির কুমার ঘোষ। ঠিক আছে, এই দুজনের নাম থাকবে এবং থাকবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বেশ, এইবার দেখো আন্দোলনে ছড়ানোর জন্য এরা ইন্ডিভিজুয়াল হয়ে যে কাজগুলো করেছিল, মানে ইন্ডিভিজুয়াল হয়ে মানে এক একজনের আলাদা আলাদা কাজ ছিল। তাহলে প্রথমে যদি আলোচনায় আনা হয় বালগঙ্গাধর তিলককে, যে ভদ্রলোক আমাদের একজন চিৎপাবন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, এবং এই ভদ্রলোক আমাদের যে কাজ শুরু করেছিল সেটা হচ্ছে প্রথম আমরা দেখতে পাই দাদাভাই নৌরুদির সংস্পর্শে আসেন উনি, এবং আমাদের এই পুনা আমাদের ফার্গুসন কলেজ, ঠিক আছে, এবং এলফিনস্টন কলেজ, এই দুটো কলেজের সঙ্গে তার নাম জড়িয়ে ছিল। এবং জানবে তারপরে উনি কিন্তু দাদাভাই নৌরুজির মতো কোনো মডারেট পন্থায় কাজ করেনি, কারণ ওনার রাজনৈতিক গুরু ছিলেন কে? শিশির কুমার ঘোষ। তিলক প্রথম পর্যায়ে আমরা দেখতে পাই যে 1893 সালে আর 95 সালের দুটো ঘটনা আমি বলেছি। একটা হচ্ছে আমাদের এই গণপতি ফেস্টিভ্যাল এবং শিবাজি ফেস্টিভ্যালের আয়োজন করেছিলেন, এবং তিলক তারও পরে যেটা করেছিলেন আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। এবং জাতীয় কংগ্রেসে যোগদান করার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমরা জানবে যে 1896 থেকে 97 এক বছর টানা উনি মহারাষ্ট্রে নো রেভিনিউ মুভমেন্ট বা কোনো রকম কর দেব না এরকম আন্দোলন উনি কিন্তু করেছিলেন। এবং এটাও আমরা জানি যে তিলকের ক্ষেত্রে যে তিলক কিছু গ্রন্থ রচনা করেছিলেন এবং যেটা উদ্বুদ্ধ করেছিল ভারতবাসীকে, যেমন আর্টিক হোম অফ দ্য ভেদাস, ঠিক, এবং তার সঙ্গে হচ্ছে উনি লিখেছিলেন আরও একটি বই, আর্টিক হোম অফ দ্য ভেদাসের পরেই উনি লিখলেন গীতা রহস্য। এবারে দুটো বই লেখার মানেই কোনো আধ্যাত্ম চেতনাটাকে জাগ্রত করা তা না, আধ্যাত্ম চেতনার সঙ্গে সঙ্গে কাজ করেছিল এখানে চরমপন্থা মতবাদ। বেশ, 1971 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে আমাদের তিলকের প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, কারণ প্রথম পছন্দ লাজপত রায় তখনও পর্যন্ত আমাদের ভারতে ছিলেন না। এবং সেই জায়গায় যখন এই দায়িত্ব দেওয়া হয় আমাদের তিলককে, তিলক তখন এসে দেখেন যে আমাদের চরমপন্থী কোনো নেতা নয়, এবার নরমপন্থী নেতা রাসবিহারী ঘোষ প্রেসিডেন্ট হয়েছে সুরাটে। সেখানেই একটা আমাদের কি বলবো যে নৌরোজির কথাটা বলেছিল স্বরাজ, স্বরাজ নিয়েই বিরোধ বাঁধে। চরমপন্থীরা বলেন স্বরাজ মানে পূর্ণ স্বরাজ, আর নৌরোজিরা বলেছিল স্বরাজ মানে কি? স্বরাজ মানে হচ্ছে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসন। এবং তিলককে লাঞ্ছনা দেওয়া হয়, ঠিক আছে, গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়, পুলিশও এসেছিল, এবং এই সময় মডারেট আর এক্সট্রিমিস্ট দুজনেই সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। তিলক কিন্তু থেমে থাকেননি, তিলক কখনোই থেমে থাকেননি, তিলক কাজ করতে শুরু করে দেন। তিলকের ডেকান এডুকেশন সোসাইটিতে আগেই কাজ ছিল, এবং তারপরে তিলকের মস্ত বড় ভূমিকা থেকে গেল কোথায়? মস্ত বড় ভূমিকা থেকে গেল আমাদের 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো। সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আমরা তিলককে দেখতে পেলাম সে কাজ করেছে সক্রিয়ভাবে কোথায়? বম্বেতে, তাই তো? তাহলে এবার তিলকের পত্রিকা সম্পাদনা আমরা যদি দেখি, মারাঠা আর কেশরী, যেটা শুরু হয়েছিল আমাদের কি বলবো 1881-তে, সম্পূর্ণ সত্য তিলকের হাতে চলে আসে 95 সালে। এবং তিলক তখন এই তোমার পত্রিকাতে আমাদের প্রচুর ব্রিটিশ বিরোধী কার্যকলাপগুলো তুলে ধরেছিল। তিলকের 3বার জেল টার্ম আমি বলে দিচ্ছি। একটা জেল টার্ম হচ্ছে আমাদের ছত্রপতি, আমাদের যে কি বলবো মহারাষ্ট্রের যে রাজা, ছত্রপতির সমালোচনা করার জন্য। তারপরে যখন র্যান্ডান আয়ার্স হত্যা করলো এবং তাদের সমর্থন করলো তিলক কেশরী পত্রিকায়, তার জন্য জেল হলো। সেই সময় তাকে বেল দিয়ে যিনি ছাড়িয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের বদরুদ্দিন তায়েবজি। এবং এটাও মনে রাখবে তিলক 1908 সালে, তিলক 1908 সালে আমাদের ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকির কার্যাবলীকে, মানে নাশকতামূলক কার্যাবলীকে সমর্থন করলেন। আমি এক কথা বলবো, নাশকতা না বলে বৈপ্লবিক কার্যাবলী সমর্থন করার জন্য তিলকের
জেল টার্ম হলো 6 বছর। মোহাম্মদ আলী জিন্নাহ টানা কেসটা লড়ে তিলককে মুক্ত করেছিলেন। তিলক আবার হাইলাইটেড হলেন যখন তিলক 1916 খ্রিস্টাব্দে আমাদের হোম রুল আন্দোলন করতে শুরু করলেন, এবং এই হোম রুল আন্দোলন করবার জন্যই তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল। এবং এটা তোমরা মনে রাখবে যে তিলক লোকমান্য উপাধি পাওয়ার পর 1916 খ্রিস্টাব্দে তিলক যে কাজটা করেছিলেন সেটা কি ছিল? 1916 খ্রিস্টাব্দে জিন্নাহর অনুরোধে লখনৌ চুক্তিতে উনি সম্পাদন করেন কংগ্রেসের হয়ে। ঠিক 1920 খ্রিস্টাব্দে তিলক আমাদের এই কি বলবো গান্ধীজি যে শুরু করেছিল আমাদের আন্দোলন, অসহযোগ আন্দোলন, তাকে সমর্থনও করেছিলেন। এবং তিলক 1920 সালের 1 আগস্টই মারা গিয়েছিল, যে দিনটা ছিল আনুষ্ঠানিকভাবে অসহযোগ আন্দোলনের তোমার উদ্বোধনের দিন বা শুরুর দিন। ঠিক না থাকবে? তাহলে এইবার তোমাদের ভালো করে একটা জিনিসই জেনে নিতে হবে যে তিলক, তার গুরু তিনি শিশির কুমার ঘোষ, তিনিও কিন্তু এক্সট্রিমিস্ট ছিলেন। আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এইবার আমরা তিলকের কথা যখন আমি আলোচনা করলাম, তার পাশাপাশি বঙ্কিমচন্দ্রের কথার একটু বলে দেবো যে বঙ্কিমচন্দ্রের যদি আমরা বলি যে কেবলমাত্র আনন্দমঠ, শুধু আনন্দমঠই নয়, কিন্তু বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তরেও আমাদের মডারেট কংগ্রেসদের যথেষ্ট সমালোচনা করা হয়েছিল, এবং বঙ্কিমচন্দ্র স্বরাজ্য কথাটাকে আমাদের ব্যবহার করেছিলেন, এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকেই কিন্তু আমাদের অনুশীলন সমিতি এর নামটা নেওয়া হয়েছিল, এটাও মনে রাখতে হবে। নেক্সট, এবার আমরা চরমপন্থী মুক্তি আন্দোলন যখন এখান থেকে একটা কি বলবো স্পিরিচুয়াল দিক থেকে যখন শুরু হচ্ছে, তারপরে আমরা পরের ব্যক্তিকে নিয়ে একটু আলোচনা করব যিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এদের দ্বারাই। নেক্সট যে ব্যক্তি আসছেন তিনি হলেন আমাদের বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পালের যে নীতি ছিল, যে রাজনীতি ছিল, অনেক সূক্ষ্ম, ঠিক আছে? এবং সেই সূক্ষ্ম রাজনীতির জন্য তিনি সেই সময় সেই যুগে প্যাসিভ রেজিস্ট্যান্সের ধারণা এনেছিলেন, যাকে বলে নিষ্ক্রিয় প্রতিরোধ। যে নিষ্ক্রিয় প্রতিরোধ এরকমভাবে কোনো হঠাৎ হঠাৎ আন্দোলন করে বা লোকজন হত্যা করে এমন কিছু নয়। যেটা করা হবে সেটা হচ্ছে এমন কিছু এমন এমন কিছু ক্ষতি হবে যেটার জন্য হচ্ছে কি বলবো একটা বিবেক দংশনে মানুষ মরে যাবে। এবং আমরা বলতে পারি যেমন ধরো জলের সাপ্লাই লাইন বন্ধ করে দিয়ে একটা শহরকে পুরোপুরি কি করে দেওয়া যেতে পারে, অকেজো করে দেওয়া যেতে পারে, একটা গ্রামকেও করা যেতে পারে, তাই তো? ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে একটা শহরাঞ্চলকে তোমার কি করে দেওয়া যেতে পারে, নিষ্ক্রিয় করে দেওয়া যেতে পারে, যেটা আমাদের বিপিনচন্দ্র পালের রাজনীতির মধ্যে ছিলেন। ভীষণ ভেরিয়েশন তার রাজনীতিতে। তার যিনি রাজনৈতিক গুরু ছিলেন তিনি কিন্তু একজন মডারেট পার্সন, সুরেন্দ্রনাথ। কিন্তু সুরেন্দ্রনাথের অনেক কাজ দেখলেই মনে হয় ভীষণভাবে এক্সট্রিমিস্ট, তাই তো? এবং একই রকমভাবে উনি বিজয় কৃষ্ণ গোস্বামীর মতো একজন সন্ন্যাসীর দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। কিন্তু বিপিনচন্দ্র পাল যখন এগোতে শুরু করলেন তার কাজ করতে, তখন অনেকটাই কিন্তু সুরেন্দ্রনাথের ধারায় কাজ করতে শুরু করেছিলেন। এবং এই নরমপন্থী থেকে চরমপন্থী ধারায় তিনি কিন্তু চলে এলেন আমাদের কি বলবো ওই 1890 থেকে 1900 এই যে পিরিয়ডটা ছিল এই সময়ের মধ্যে। এবং আমরা যেটা দেখতে পাই বিপিনচন্দ্র পালের মধ্যে সাংবাদিকতা তার একটা বিরাট বড় দক্ষতা ছিল। অ্যাজ এ যদি বলা হয় জার্নালিস্ট, তাহলে খুব উঁচুর দিকে। কারণ বিপিনচন্দ্র যে ধারাটা প্রতিষ্ঠা করেছিল লেখার, সেই ধারাকে কিন্তু অনেকেই অনুসরণ করেছিল। লিগ্যাসি, যেটা আমরা লিগ্যাসি বলি, উত্তরাধিকার, সেটা তৈরি হয়েছিল। এবং এখানে একটা কথা বলবো যে এই বিপিনচন্দ্র পালের সময় তাকে অরবিন্দ ঘোষ প্রচুর প্রশংসা করেছিলেন এবং কিছু উপাধিও দিয়েছিলেন। ফাদার অফ রিভলিউশনারি থট অফ ইন্ডিয়া এটা তাকে বলা হয়, এবং অরবিন্দ ঘোষও মাইটেস্ট প্রফেট বলে তাকে সম্বোধন করেছিলেন। যাই হোক, বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম থেকে আমরা এই ধারায় অনেক কিছু জানতে পেরেছিলাম। বিপিনচন্দ্র পাল খুবই সক্রিয় ছিল 1905 খ্রিস্টাব্দের আমাদের এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। আস্তে আস্তে আমাদের বিপিনচন্দ্র পালের সঙ্গে যখন সংঘাত শুরু হলো, সংঘাত মানে মতাদর্শ ঘটলো, আমাদের অরবিন্দ বলবো না, আমাদের চিত্তরঞ্জন দাস এবং আমাদের এই ব্যক্তির নাম কি, চিত্তরঞ্জন দাস ছাড়া মহাত্মা গান্ধীর, তখন কিন্তু উনি 1920 সালে নন কোঅপারেশন মুভমেন্টে সমর্থন করলেন না। 1916 সালে উনি সমর্থন করেছিলেন অ্যানিবেশনকে, আমাদের কি আন্দোলন বলো, আমাদের যেটাকে বলি হোম রুল আন্দোলন, তাকে কিন্তু উনি সমর্থন করেছিলেন।
বিপিনচন্দ্র পাল পরিদর্শক, তাই তো? আর অবশ্যই থাকবে তার বিখ্যাত পত্রিকা বন্দে মাতরম। এই বন্দে মাতরম পত্রিকাতেই আমাদের কিন্তু অরবিন্দ ঘোষ ধারাবাহিকভাবে লিখেছিল আমাদের এই ভবানী মন্দির। বেশ, এবার আমরা বিপিনচন্দ্র পালের আমরা দেখতে পাই তার জীবদ্দশাতেই যখন নন কোঅপারেশন মুভমেন্ট শেষ হয়ে যায় এবং 1928 সালে তার মৃত্যু হয়, সেখানে আমরা দেখতে পাই তখন কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যে ভীষণ রকমভাবে মডারেট কাজ করেছিল বিপিনচন্দ্র পালের পর। এবার আমরা চলে যাব লালা লাজপত রায়ের ক্ষেত্রে, এবং লালা লাজপত রায়কে জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে এই ভদ্রলোক আমাদের জারগাঁও, যে জারগাঁও জায়গাটা পাঞ্জাব আর লাহোরের কাছে, এখানে ওনার জন্ম হয়েছিল। খুবই একটা উচ্চশিক্ষিত ফ্যামিলিতে ওনার জন্ম হয়েছিল এবং লেখাপড়াও তার বিশেষ বিশেষ মানে কি বলবো একটা ভালো দিক ছিল। 1886 খ্রিস্টাব্দে তিনি দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজের প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন, এটা ভালো করে মনে রাখবে। এবং এই প্রসঙ্গে এই জায়গাতে যেটা আমার বলার আছে যে উনি তার পরবর্তীকালে যে কাজগুলো করেছিল সেই ধারা কিন্তু উনি আর মডারেট ছিলেন না। প্রথম জীবনে অবশ্যই মডারেট ছিলেন। কথিত আছে 1888 থেকে 89 মধ্যে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। এবার এক্সট্রিমিজম ভাবধারায় লালাজি কি কি নিয়ে এসেছিলেন, এখানেও কিন্তু কাজ করেছিল লালাজির পত্রিকাগুলো এবং লালাজির বইগুলো, তাই তো? আনহ্যাপি ইন্ডিয়া, ঠিক, এই বইতে তিনি ভালো করে উল্লেখ করেছিলেন যে জাতীয় কংগ্রেসের যে সেফটি ভালভ থিওরি, এটা একবারে চূড়ান্তভাবে সমালোচনা করেছিলেন। প্রথম বলেছিলেন যে এটা একটা উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতা করে জাতীয় কংগ্রেস তৈরি করা হয়েছে এবং যার মধ্যে এই সেফটি ভালভ থিওরিতে রয়েছে একটা ষড়যন্ত্র, যেটাকে পরবর্তীকালে এলাবোরেট করেছিলেন আমাদের এই ভদ্রলোকের নাম কি, রজনীকান্ত দত্ত। ইংল্যান্ড ডেটস টু ইন্ডিয়া, পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই ধারায় তার পরপর পরপর বই ছিল। এবং যে কোশ্চেনটা খুব পরীক্ষা দেয়, তিনি শ্রীকৃষ্ণ, তারপরে আমাদের ম্যাজিনি, গ্যারিবোল্ডি, ঠিক আছে, এদের নিয়ে কি করেছিলেন উনি, একটা বই রচনা করেছিলেন। এবং মনে রাখবে যে লালা লাজপত রায় আমাদের পত্রিকাতেও সমান দক্ষ ছিলেন। বন্দে মাতরম উর্দু ভাষায় প্রকাশ করেছিলেন, এছাড়াও দি পিপল, দি পাঞ্জাবি, ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া, এগুলো কিন্তু তার বিখ্যাত পত্রিকা ছিল। লাজপত রায় প্রথমেই বলে দিই পার্টিশন অফ বেঙ্গলের সময় বড় ভূমিকা নিয়েছিল এবং উনি আমাদের পাঞ্জাব থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং এটাও বলে দিই জাতীয় কংগ্রেসের উনি প্রেসিডেন্ট হয়েছিলেন 1920 সালে একবার, এবং যখন তিনি প্রেসিডেন্ট হন কলকাতা অধিবেশনে, তখন কিন্তু গান্ধীর নন কোঅপারেশন মুভমেন্টকে উনি সমর্থন করেছিলেন, ঠিক। এবং এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো লালা লাজপত রায়ের ক্ষেত্রে, যে উনি এই ভদ্রলোক তোমার তৈরি করেছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয়েছিল 1920 সালে। দেওয়ান চমনলাল প্রথম সেক্রেটারি, প্রতিষ্ঠাতা আমাদের হচ্ছে নারায়ণ মালাহার যোশী, এবং প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন আমাদের এই লালা লাজপত রায়। লালা লাজপত রায়ের পরের দিকটা দেখা যায় অনেক বেশি হিন্দু ভাবধারাতে উনি কিন্তু প্রভাবিত হন, যাতে খুবই দুঃখ পেয়েছিলেন আমাদের ভগৎ সিং এর মতো লিডার, যে কেন উনি এই হিন্দু মহাসভার লোকজনদের সঙ্গে মিশছেন বা কেন উনি এই চিন্তা ভাবনা করছেন। তাতেও কিন্তু লালা লাজপত রায়ের কোনো কিছুই ছোট হয় না। লাজপত রায় একটা সময় আমাদের যে স্বরাজ্য পার্টি ছিল, সেই স্বরাজ্য পার্টির একটা সেকশনের মধ্যে উনি ছিলেন, ঠিক। এবং আমাদের এটাও বলে দিই যে লাজপত রায় যে দলটা তৈরি করেন স্বরাজ পার্টি ভাঙার পরে 1926 সালে, তারপরে উনি কিন্তু রাজনীতির থেকে সরে যাননি, রাজনীতি থেকে কাজ করেছিলেন। এবং আমাদের যখন সাইমন কমিশনের আমাদের কি বলবো সাইমন কমিশনের ভারতবর্ষে যখন আসেন, গো ব্যাক সাইমন শুরু হয়, তখন কিন্তু লালা লাজপত রায় এর তীব্র বিরোধিতা করেন, ঠিক। এবং আমরা দেখতে পাই 1928 সালে আমাদের ওই পুলিশ কমিশনার, যার নাম ছিল মিস্টার স্কটের আদেশে এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস্টার সন্ডার্স, তাকে লাথি পেটা করে হত্যা করে, এবং সেই হত্যার প্রতিশোধ নেয় ভগৎ সিং, সুখদেব, রাজগুরুরা। 1928 সালে শুরু হয়ে যায় ওখান থেকে আমাদের লাহোর ষড়যন্ত্র মামলা। তাহলে একটা জিনিস আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এই তিনজনের সম্পর্কে যখন আমরা আলোচনা করলাম, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় বা আমাদের তিলক, সেটা খুব পরিষ্কার হলো আমাদের কাছে যে এখানে ওরা যেটা শুরু করতে চেয়েছিল বা যা কাজ করতে চেয়েছিল, তার মধ্যে থেকে স্পষ্ট ইঙ্গিত ছিল আমাদের রিভলিউশনারি অ্যাক্টিভিটিসে। এবার আমরা চলে যাব হচ্ছে এর পরের দিকে,
অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ ওরে বাবা বিশাল একজন এডুকেটেড পার্সন, কৃষ্ণধন ঘোষের ছেলে, এবং তার মাতামহ ছিলেন হচ্ছে আমাদের এই ভদ্রলোক কৃষ্ণধন ঘোষের, তার হচ্ছে বাবা। আর যে তার ছিলেন মানে কি বলবো আমাদের এক কথা বলো, তার মাতামহ ছিলেন হচ্ছে আমাদের রাজনারায়ণ বসু। অরবিন্দ ঘোষ প্রথম দিকে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন, রিটেন এক্সামে পাসও করেছিলেন, কিন্তু তারপরে হর্স রাইডিং এবং শুটিং প্র্যাকটিসের দিন অ্যাবসেন্ট করেছিলেন। ঠিক আছে, এবং আবারও বলে দিই, অরবিন্দ ঘোষ একই সঙ্গে অরবিন্দ ঘোষকে পাঠানো হয়েছিল কোথায়, কেমব্রিজে। সেখান থেকে তিনি কি করেছিলেন, আমাদের ল্যাটিন আর গ্রিক ল্যাঙ্গুয়েজে রেকর্ড মার্কস পাওয়ার জন্য তাকে যে ডিগ্রি দেওয়া হয়েছিল, তাকে দেওয়া হয়েছিল ট্রাইবস। ফিরে আসেন খুবই দেশ পরাধীন, এবং এই অবস্থায় ফিরে এসে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যান। ঠিক আছে, বিষাদে চলে যান, এবং এইখান থেকে উনি চলে যান মহারাষ্ট্রে। এবং মহারাষ্ট্রে গিয়ে উনি যার কাছে দীক্ষা নেন তার নাম হচ্ছে ঠাকুর সাহেব। তারপরে কিন্তু তিনি এই চরমপন্থার সঙ্গে সঙ্গে বৈপ্লবিক কাজে একই সঙ্গে কাজ করতে থাকেন। অনুশীলন সমিতি এবং যুগান্তরের সঙ্গে তার সংযোগ ছিল, এবং তার ভাই বারেন্দ্র কুমার ঘোষ যুগান্তরের সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার ছিলেন। যাই হোক, অরবিন্দ ঘোষ এর পরে যে লেখাগুলো লিখতে থাকেন, যেমন আমি বললাম ভবানী মন্দিরের কথা বললাম, নিউ ল্যাম্পস ফর দ্য ওয়ার্ল্ডের কথা আমি বললাম যে তার লেখা ছিল, এবং এটাও আমি বলেছিলাম যে হিন্দু প্রকাশ ম্যাগাজিনে তার এই লেখাটা বেরিয়েছিল। অরবিন্দ ঘোষ তারও পরে আমাদের লিখেছিলেন সবিত্রী, তাই তো? সবিত্রীর পরে ডিভাইন, লাইফ ডিভাইন লিখেছিলেন উনি। আর্য বলে একটা পত্রিকার সম্পাদনা করেছিলেন বিপিন চন্দ্র পালের। এই যে বিখ্যাত পত্রিকাটা বন্দে মাতরম বললাম, তার সম্পাদনা উনি করেছিলেন। বিপিন চন্দ্র পালের যে দুটো পত্রিকা, একটা হচ্ছে আমাদের এই বন্দে মাতরম এবং 1906 সালে, আরেকটা হচ্ছে আমাদের নিউ ইন্ডিয়া 1901। নিউ ইন্ডিয়ার সঙ্গে কিন্তু মনে রাখবে অরবিন্দ ঘোষের সংযোগ ছিল না। আমার নিউ ইন্ডিয়া এই একই নামে 1914 সালে একটা পত্রিকা প্রকাশ করেছিল আমাদের এই ভদ্রমহিলা, যার নাম হচ্ছে অ্যানি বেসান্ত। মনে থাকবে, ভালো করে মনে থাকবে। তারপরে তোমাদের যেটা বলতে হবে অরবিন্দ ঘোষ সম্পর্কে, অরবিন্দ ঘোষ 1908 খ্রিস্টাব্দে জড়িয়ে পড়েছিলেন আমাদের এই বিখ্যাত আলিপুর বোমার মামলায়। এবং আলিপুর বোমার মামলায় যখন উনি জড়িয়ে পড়েছিলেন, সেই সময় তোমরা জানবে যে বড় কাজটা হয়েছিল সেটা হচ্ছে উনি প্রধান অভিযুক্ত হন, তাই তো, এবং আর জেল টার্ম হয়। কিন্তু 1909 সালে আমাদের চিত্তরঞ্জন দাস কিছু আর্গুমেন্ট বা কিছু পেপারস এমনভাবে সাবমিট করেছিলেন, যার জন্য অরবিন্দ ঘোষ কিন্তু মুক্তি পেয়েছিল। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, এই কথাটা অরবিন্দ ঘোষের, যেটা চিৎকার করে বলেছিলেন, ইয়েস মিলর্ড, তিনি বলছেন যে আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, এই কথাটা প্রচার করেছিলেন উনি। নেক্সট, তারপরে যেটা বলতে হয় অরবিন্দ ঘোষ সম্পর্কে, 1909 সালে মুক্ত হওয়ার পরে তিনি আবার একটা এই বৈপ্লবিক আন্দোলন করবার চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক সেভাবে জনসমর্থন পাননি। তারপরে উনি কি হয়ে যান, আমাদের পন্ডিচেরি আশ্রমের প্রতিষ্ঠা করে সেখানে সেটেল হয়ে যান। তাহলে পন্ডিচেরি আশ্রমে থেকে গিয়ে আমাদের অরবিন্দ ঘোষের কিন্তু কর্ম এখানে শেষ হয়নি। 1950 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ 1950 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ পন্ডিচেরি আশ্রমে থাকা অবস্থাতেই আমাদের অনুবাদ করে দিয়েছিলেন আমাদের এই বন্দে মাতরম এই গানটির ইংরেজি অনুবাদ তিনি করেছিলেন। ঠিক, তাহলে অরবিন্দ ঘোষ আমাদের কাছে হয়ে গেছিল একজন পায়োনিয়ার, যার জন্য অরবিন্দ ঘোষকে সিআর দাস একটা ভারী সুন্দর কথা বলেছিল, পোয়েট অফ পেট্রিয়টিজম অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম। আবার বলছি, পোয়েট অফ পেট্রিয়টিজম মানে হলো স্বাধীনতার কবি, আবার বলা হচ্ছে প্রফেট অফ ন্যাশনালিজম, এবং জাতীয়তাবাদের একজন প্রফেট। ঠিক, এবং উনি ঋষি উপাধিও কিন্তু পেয়েছিলেন। তাহলে আমরা এখানে এই প্রধান চারজনের জন্য কথা বললাম। এছাড়া কৃষ্ণকুমার মিত্রের কথা বলতে হয়। কৃষ্ণকুমার মিত্র মনে রাখবে আমাদের এই কি বলবো সঞ্জীবনী পত্রিকা 1883 সালে প্রথম প্রকাশ করেন, এবং এই ভদ্রলোক ব্রাহ্ম সমাজের এক সময় সদস্য থেকে প্রেসিডেন্টও হয়েছিলেন। এবং এই ভদ্রলোকই 1907 খ্রিস্টাব্দের জুলাই মাসে আমাদের পাবলিশ করেছিলেন প্রথম এই শব্দটা, যার নাম বয়কট। কোন পত্রিকায়? আমাদের পত্রিকাটার নাম বলে দিলাম, আমাদের সঞ্জীবনী। ঠিক, এবং এই ভদ্রলোক তারপরে অ্যাক্টিভ আমাদের সক্রিয়ভাবে আমাদের চরমপন্থী রাজনীতি আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। বলতে হয় এরপরে আমাদের ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের কথা। ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই ভদ্রলোকের আসল নাম ছিল
আমাদের ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, এবং এই ভদ্রলোকও আমাদের ব্রাহ্ম আন্দোলন থেকে এসেছিলেন। তো এই ভদ্রলোক আমাদের যুগান্তর দলের সদস্য ছিলেন। এবং এটাও জেনে রাখো যে এই ভদ্রলোক আমাদের বেশ কিছু পত্রপত্রিকার সম্পাদনাও করেছিলেন, তাই তো। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যা আর স্বরাজ এই দুটো পত্রিকা স্বদেশী বয়কট আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিল, এবং পরবর্তীকালে তিনি যুগান্তর পত্রিকারও কিন্তু সম্পাদনা করেছিলেন। শিশির কুমার ঘোষের ক্ষেত্রে আমি যেটাই বলবো সেটা হচ্ছে তার ইন্ডিয়া লিগ থেকেই তার কিন্তু রাজনৈতিক ভাব প্রকাশ বেরিয়ে আসতে থাকে, এবং তার মুখপত্র ছিল অমৃতবাজার পত্রিকাটা। এবং উনি কিন্তু এরকম তীব্র প্রতিবাদী করেছিলেন এবং বৈপ্লবিক কার্যকলাপগুলোকে উনি সমর্থনও করেছিলেন। এই শিশির কুমার ঘোষ ছিলেন তিলকের গুরু। যাই হোক, আমরা এরপরে এখানে সবই পরপর সব দেখিয়ে দিয়েছি যে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্রমে কৃষ্ণের কথা বলে জাগ্রত করা হয়েছিল, অধর্মের নাশ করার জন্য শ্রীকৃষ্ণ যেভাবে এগিয়েছিল। এই অধর্ম কারা করছে? ব্রিটিশরা, তাদেরকেই নাশ করার কথা উনি বলেছিলেন। বেশ, দয়ানন্দ সরস্বতী, অবভিয়াসলি দয়ানন্দ সরস্বতীর কথা আসবে। দয়ানন্দ সরস্বতীর যে আমাদের আর্য সমাজ যেটা তৈরি হয়েছিল একটা ধর্ম সংস্কার বা সমাজ সংস্কার রূপে, সেটা কিন্তু পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনকে প্রভাবিত করেছিল। নেক্সট আমাদের এখানে যে চলে আসবে, তিনটে ধারায় আমাদের এই চরমপন্থীর কাজ করেছিল। আত্মশক্তি বা স্বদেশী, নিষ্ক্রিয় প্রতিরোধ যেটা আমাদের কি বললাম বিপিন চন্দ্র পাল, এবং একই রকমভাবে অরবিন্দ ঘোষ ছিল। নেক্সট এখানে আছে আমাদের বিপ্লবী সন্ত্রাসবাদ ছিল। চরমপন্থীদের লক্ষ্য ছিল হচ্ছে ব্রিটিশ নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতা, ঠিক আছে। এবং ওরা আত্মশক্তির কথা কিন্তু বলেছিল, ঠিক আছে। স্বদেশী বয়কট, আত্মশক্তি, আত্মবিসর্জন, যেটা হচ্ছে বিপ্লবীরা, তাই তো আমাদের এই বিপ্লবীরা করেছিল। যে বিপ্লবীরা হচ্ছে আমাদের কি বলবো, ওই একটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে রিভলিউশনারি। এই রিভলিউশনারি অ্যাক্টিভিটিসের মাধ্যমে তা করেছিল। এবার নরমপন্থী চরমপন্থীর মধ্যে অনেক প্রভেদ ছিল, আমি দুটো প্রভেদের কথা আলাদা করে বলবো। ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভ করা এটা, আর ওরা হচ্ছে পূর্ণ স্বাধীনতা লাভ করা, সবকটা দাবি দেওয়া মানিয়ে নিয়ে ব্যাস, আর কিছু পড়বে না। নরমপন্থীরা দেশীয় সভ্যতায় মানে দেশীয় সংস্কৃতিতে বিশ্বাস ছিল না। চরমপন্থীরা দেশীয় জিনিসটাকে বড় করে দিয়েছিল, যেখান থেকে উঠে এসেছিল এই যে খাদি, ঠিক আছে, এই খাদির ব্যাপারটা এটা মনে রাখবে। এবং ওদের এখানে বয়কট এবং স্বদেশী এই দুটো ভাবধারায় কিন্তু কাজ করেছিল, ঠিক আছে, মনে রাখবে। এবার চরমপন্থায় আত্মসত্যি আত্মত্যাগের কথা আমি আগেই বলে দিয়েছি, এবং এটাকেই পাথেয় করে এগিয়েছিল। এবং ওরা পূর্ণ স্বরাজটাকে কিন্তু চেয়েছিল। বেশ, এবার আমি এখানে জীবনীগুলো সবই বলা আছে, তোমরা ভালো করে একটু পড়ে নেবে, ঠিক আছে, ডিটেল লেখা আছে যা যা আমি বলে দিয়েছি। তিলক, আমাদের অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল সব বলা আছে। এখানে আমি একটা জায়গায় থেমে গেলাম একটা পাতাতে, যে একটা বিতর্ক আছে, প্রচুর কোশ্চেন এই প্রশ্নটা করে, স্যার এটা কি জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিলক বলেছিল স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তো অর্জন করবই? আমি বলছি এটা ভুল। এর উত্তর কি হবে? এর উত্তর হবে হচ্ছে এটা বলেছিল বেলগাঁও অধিবেশনে। বেলগাঁওটা কোথায় বুঝতেই পারছো, মহারাষ্ট্রে। এবং সেখান থেকে উনি আমাদের হোম রুল আন্দোলনের সময় বলেছিল, হোম রুল শব্দের অর্থ হচ্ছে স্বরাজ, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তো অর্জন করবই। যদি অপশানে এইটা না থাকে বেলগাঁও, তাহলে তো কিছুই করার নেই, তাহলে 16 লখনৌ ওটাই উত্তর করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আধুনিক ভারতের স্রষ্টা তিলককে কে বলেছিলেন? গান্ধীজি, মাথা থাকবে। আবার তিলক কোন আন্দোলনের জন্য আমি বলে দিয়েছিলাম এই লোকমান্য উপাধি পেয়েছিল, উত্তর হবে হোম রুল। মারাঠা কেশরী কাকে বলা হয়? তিলককে। বেশ, ভ্যালেন্টাইন কিরোল তিলককে কি বলেছিল? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। এটা অনেকবার পরীক্ষা এসছে, ঠিক আছে। লোকমান্য সব দেওয়া আছে। বিপিন চন্দ্র পাল বলে দিয়েছি আমি। বিপিন চন্দ্র পালের এখানে একটা বাংলা করার চেষ্টা করেছি, তুই দেখে নেবে। সেটা হচ্ছে এই যে সোল অফ ইন্ডিয়া, আমি বলে দিয়েছিলাম, পরিদর্শক বলে দেওয়া আছে।
হ্যাঁ, প্রফেট অফ দ্য গ্রেট পলিটিক্যাল পেন, এটা অরবিন্দ ঘোষ বলেছিল। এটা খালি আমি ইংরেজিতে রেখে দিয়েছি, দিলে এটা এইভাবেই দেবে। হ্যাঁ, অরবিন্দ ঘোষ তো এই উপাধিটাই দিয়েছিল, এভাবেই দেবে, তোমরা এটাই করবে। বেশ, এবার এইখানে আমরা চরমপন্থী পড়তে পড়তে এটাও জেনেছিলাম যেটা অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, এদের ভাবধারাটা নিয়ে যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু দীর্ঘদিন টিকে ছিল। এটার সবচেয়ে বড় জায়গা ছিল যখন 1905 থেকে আমাদের 1911 সাল পর্যন্ত এটা খুবই কার্যকরী হয়েছিল, ঠিক। এবং এটা স্তীমিত হয়ে যায় তখনই যখন আস্তে আস্তে গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট করতে থাকে। মনে থাকবে, চরমপন্থীদের ওই জায়গাটাকে আস্তে আস্তে দেখা যায় স্তীমিত হয়ে যায়। ঠিক আছে, দ্য স্টোরি অফ মাই ডিভোটেশন আমি ইংরেজিতে রেখে দিই। ঠিক আছে, এবং আরো একটা কথা এখানে বলে দিই, ইয়ং ইন্ডিয়া আমাদের গান্ধীরও আছে, লাজপত রায়েরও আছে, ভুলাবে না কিন্তু, ভুলে ফেলবে না। পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংকেও বলা হয়, লাজপত রায়কেও বলা হয়। ঠিক আছে, এই যে সেফটি ভ্যালভের সমালোচনা, যেটা আমি বলে দিলাম তখন, দেখে নিও। বন্দে মাতরম উর্দু ভাষা, আর্য, এটা মনে রাখবে। অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্তের ক্ষেত্রে 3 দিনের তামাশাটুকু জানলেই হবে না। বরিশালে এই ভদ্রলোক এই আন্দোলনটাকে এতটাই শক্তিশালী করেছিল, বরিশালে এই আন্দোলনটাকে এতটাই শক্তিশালী করেছিল যে ওটা পুরোপুরি স্বদেশি বয়কটের একটা বড় 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 জায়গা হয়ে যায়, তাই তো। তাহলে বরিশালে স্বদেশি বয়কট আন্দোলনের জনক বললে উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। বাবা ব্রজমোহনের নামে ব্রজমোহন বিদ্যালয়, ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ, এই দুটোই তিনি প্রতিষ্ঠা করেন। এবং একই সঙ্গে এটাও জানবে যে এই অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসের আমাদের 1897 সালে অমরাবতী অধিবেশনে যখন যোগ দেয় তখনই কিন্তু এই কথাটা বলেছিলেন। এই ভদ্রলোকের জেলও হয়ে যায়, 8 বা 9 এরকম সময়টা ওনার জেল হয়, এবং প্রায় বেশ কয়েক বছর ওনাকে জেলে কাটাতে হয় এবং তাকে ডিপোর্টেড করে নিয়ে যাওয়া হয়। এখানটায় দেখে নিতে পারো যেটা বললাম। হুম। বইয়ের মধ্যে আছে ভক্তিযোগ, কর্মযোগ, গুলিয়ে ফেলবে না, এই নামে কিন্তু বিবেকানন্দেরও বই আছে, ঠিক আছে। আর ভারতগীতি, এই 3টে মনে রাখলেই হবে, আত্মপ্রতিষ্ঠা না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। এবার শিবাজী উত্তম আমি আগেই বলে দিয়েছি। এই যে বরিশালের পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন, এটা ইংরেজিতে লেখা আছে, বলে দিলাম। এবার জানবে যে চরমপন্থীদের একদম শেষ পর্যায়টা আমরা চলে আসলাম, যে শেষ পর্যায়ে আমরা দেখতে পাবো যে একটা করুণ পরিণতি, যে করুণ পরিণতিটার মধ্যে কি রয়েছে, আমাদের সুরাট বিচ্ছেদ। 1907 সালে সুরাট যে বিচ্ছেদ হয়েছিল, সেই সুরাট বিচ্ছেদের মূল কারণ ছিল, মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের স্বরাজ্য কথাটাকে কেন্দ্র করে। এবং স্বরাজ্য কথাটা নিয়েই বিতর্ক চরমে ওঠে। এবং বিতর্ক চরমে ওঠে কিভাবে, কারণ দাদাভাই নওরোজি স্বরাজ্য মানে বলেছিল কি, ডোমিনিয়ন স্ট্যাটাস পাওয়া, মানে স্বায়ত্তশাসন। আর চরমপন্থীরা পূর্ণ পূর্ণ তোমার কি বললাম, সে ছিল স্বাধীনতা। এবার এখানে একটা ব্যাপার ছিল, চরমপন্থীরা প্রথম চয়েস করেছিল লাজপত রায়কে। যদি লাজপত রায় না আসে তাহলে হচ্ছে আমাদের তিলক, যে ঘটনাটা আমরা আগে বলেছিলাম। কিন্তু ওখানে রাসবিহারী ঘোষই প্রেসিডেন্ট থেকে গেলেন এবং তর্ক বিতর্কে এমনই অবস্থা হলো যে হাতাহাতি পর্যন্ত হলো এবং দুজনে আলাদা হয়ে গেল, পুরোপুরি আলাদা হয়ে গেল। এবং যে আলাদাটা হলো সেটাকে আমরা বলি সুরাট বিচ্ছেদ। সেই সুরাটটা আবার যোগ হয়েছিল কবে, 1916 খ্রিস্টাব্দে, ঠিক মনে থাকবে। এবার আমরা চলে যাই, সুরাট বিচ্ছেদের এই কথাটা বলা হয়ে গেছে আমাদের। চরমপন্থীদের চাপে কলকাতা অধিবেশনে বয়কট, স্বদেশি স্বদেশি শিল্প ও এই 4টি প্রস্তাব গৃহীত হয়।
মনে থাকবে। তারও পরে বয়কট স্বদেশী, স্বদেশী শিল্প, স্বরাজ, এটা হলো তো। তারপরে হয়েছিল আবার ন্যাশনাল এডুকেশন। যখন আমরা বঙ্গভঙ্গের সময় আমরা দেখেছিলাম 1906 সালে, তখন কাজ করেছিল হচ্ছে জাতীয় শিক্ষা। এটা মাথায় রাখবে। নরমপন্থীরা বয়কটকে নেতিবাচক আদর্শ হিসেবে দেখেছিলেন। চরমপন্থীরা এটাকে একটা অস্ত্র দেখেছিলেন, যে বয়কট করাটা। কিন্তু রবীন্দ্রনাথ মনে রাখবে বয়কটকে সমর্থন করেন। ঠিক, কারণ রবীন্দ্রনাথ মনে করেছিলেন যে বিদেশি বস্ত্র পরিতে হচ্ছে, ওই বিদেশি বস্ত্রটা কোনো গরিব, কোনো দরিদ্র ব্যক্তিকে দেওয়া ভালো, সে পড়তে পারবে, নষ্ট না করা। ঠিক আছে, কারা কারা এটাতে সমর্থন করেনি নরমপন্থীদের? অরবিন্দ, তিলক, বিপিনচন্দ্র, লাজপত রায়, ঠিক আছে, সমর্থন করেনি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলের বিরোধিতা, ওদের দাবি খারিজ হয়ে যায়। এইখানে একটা এক্সট্রা পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, কাদের দাবির জন্য চরমপন্থীদের দাবিটা খারিজ হয়? উত্তর হচ্ছে গোখলে এবং সুরেন্দ্রনাথ। ঠিক আছে, সুরাট অধিবেশন বলা হলো। লোকমান্য তিলক সুরাট ঘটনাটাকে বিপর্যয় বলেছিল, মনে রাখবে। এটা অবজেক্টিভ কোশ্চেনে দেয়, কে বিপর্যয় বলেছিল সুরাট বিচ্ছেদকে? তিলক, তাই তো। নরম চরম তো দুটো ভাগে ভাগ হয়ে গেল, আর জুড়ে গেল কবে? নরম চরম যে দুটো ভাগে ভাগ হয়েছিল সাথে 16-তে জুড়ে গেল, মনে থাকবে। তাহলে আমরা চরমপন্থীদের দাবি দেওয়া এবং কিভাবে এটা টার্ন নিল আমাদের, কি বলবো, এই পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গের দিকে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা শুরু করব। আমরা দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে এই চরমপন্থী ক্লাস আমরা বিশদে আলোচনা করলাম, এবং এখান থেকে কত রকমের কোশ্চেন হতে পারে, ছোট ছোট জিনিসগুলো বললাম, যেগুলো মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিলাম। পরবর্তী ক্লাসে যখন আমরা পাবো, আমরা এই বঙ্গভঙ্গ এবং আমাদের কিভাবে মুসলিম পলিটিক্সটা তৈরি হলো এবং আমাদের মুসলিম লীগ তৈরি হলো সেই জায়গাটা আমরা আলোচনা করলাম। তাহলে আমরা এখানেই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।